তো এখন আমরা পড়বো হচ্ছে যে তৃতীয় নাম্বার টপিক। এটা হচ্ছে বৃক্কের মতোই সেম গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে কি নেফ্রন। তাহলে এখন আমরা আমাদের তৃতীয় নাম্বার টপিকে চলে আসলাম, যেটি হচ্ছে কি নেফ্রন। তার মানে নেফ্রনটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ, যে অধ্যায় চারটা টপিকের মধ্যে সবচেয়ে বেশি দুইটা টপিক হচ্ছে, একটা হচ্ছে বৃক্ক আর একটা হচ্ছে কি নেফ্রন। তা এখন আমরা আসছি হচ্ছে কি টপিক হচ্ছে নেফ্রনে। এখন আগে হচ্ছে আমরা আমি আগে এখানে চিত্রটা এঁকে নিছি নেফ্রনের, আর কি নেফ্রনের। তাইলে হচ্ছে নেফ্রন কাকে বলে বা নেফ্রন কি? নেফ্রন হচ্ছে বৃক্কের কাজ, মানে বৃক্কের গঠনের একককে বলা হয় নেফ্রন। তার মানে বৃক্কের যে একক থাকে, বৃক্কের একককে আমরা সচরাচর কি বলবো? নেফ্রন বলবো। তাহলে বৃক্কের মধ্যে নেফ্রনের সংখ্যা থাকে কি 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তার মানে প্রতিটা বৃক্কে তারপরে হচ্ছে প্রতিটা বৃক্কে কি থাকে? নেফ্রনের সংখ্যা থাকে 10 থেকে 12 লক্ষ। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা নেফ্রনের চিত্র, দেখতেই পারতেছো, এটা হচ্ছে সম্পূর্ণ একটা নেফ্রনের চিত্র। আর নেফ্রন হচ্ছে বৃক্কের বৃক্ক গঠনের একক হচ্ছে কি নেফ্রন, বা বৃক্কের একক হচ্ছে কি নেফ্রন। এখন নেফ্রনের টোটাল হচ্ছে সর্বমোট হচ্ছে দুইটা অংশ থাকে। নেফ্রনকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবুল। তাহলে নেফ্রনকে আমরা কয়টি ভাগে ভাগ করি? নেফ্রনকে ভাগ করি হচ্ছে দুইটি ভাগে, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবুল। তাহলে হচ্ছে এই যে এখানে এই অংশটা দেখা যায়, এই যে এখান থেকে আমি এখানে আবার থাকতেছি, যে এই অংশটা হচ্ছে রেনাল কর্পাসল। এই যে এই সম্পূর্ণ এই অংশটা আছে, এই লাল বৃত্তের অংশটাকে আমরা বলবো হচ্ছে রেনাল কর্পাসল। আর রেনাল টিউবুল কোনটারে বলবো? এই যে ভাই এখান থেকে শুরু করে এই যে অংশটা আর কি, এই অংশটা থেকে শুরু করে এই পর্যন্ত, মানে টোটাল এই নালী থেকে এই নালী এবং এই অংশটা হচ্ছে কি রেনাল টিউবুলের অংশ। এই সম্পূর্ণ অংশটা হচ্ছে কি রেনাল টিউবুলের অংশ। তো এখন আমরা এই যে সম্পূর্ণ চিত্রটা একবার দেখবো এবং দেখে এগুলো রেয়া করবো। তাইলে এখন দেখো, এই যে রেনাল কর্পাসল, এই যে রেনাল কর্পাসলে দুইটা অংশ বিদ্যমান থাকে। রেনাল কর্পাসল এই যে সম্পূর্ণ, এটা তো আমরা জানি রেনাল কর্পাসল, এই রেনাল কর্পাসলের দুইটা অংশ। তার মানে এক নাম্বার হচ্ছে এই যে একটা এখানে পেয়ালা আকৃতির এই যে অংশটা দেখা যাইতেছে, এটা হচ্ছে গ্লোমেরুলাস। আর এটা হচ্ছে কি এই যে নৌকার মতো যে একটা অংশ দেখা যায়, এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তাইলে হচ্ছে রেনাল কর্পাসলের কয়টা অংশ থাকে ভাই? দুইটা অংশ থাকে। তাইলে হচ্ছে একটা হচ্ছে কি গ্লোমেরুলাস, এই যে ছাকনির মতো গ্লোমেরুলাসটা হচ্ছে 50টা কৌশিক জালিকা দিয়ে তৈরি হয়। তাহলে এই যে গ্লোমেরুলাস কি করে? 50টা জালিকা, জালিকা বা কৌশিক জালিকা, জালিকা দিয়ে তৈরি, দিয়ে তৈরি। তাহলে তাহলে হচ্ছে প্রথমত কি বলবো আমরা, নেফ্রনের হচ্ছে দুইটি অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবাল। তাহলে এই যে রেনাল কর্পাসলের অংশ কয়টা থাকে? রেনাল কর্পাসল, রেনাল কর্পাসলের থাকবে হচ্ছে দুইটি অংশ। এক নম্বরে থাকবে হচ্ছে কি আহ গ্লোমেরুলাস, আর দুই নম্বরে থাকবে কি বোমান্স ক্যাপসুল, ক্যাপসুল। আর এই যে এই গ্লোমেরুলাসটা কিসের মতো? ছাকনির মতো কাজ করে। এই যে গ্লোমেরুলাসটা দেখতেছো, এটা হচ্ছে ছাকনির মতো কাজ করে। আর এখানে হচ্ছে আনুমানিক 50টা কৌশিক জালিকা দিয়ে হচ্ছে এই যে গ্লোমেরুলাসটা কি হয়? তৈরি হয়। এই গ্লোমেরুলাসটা তৈরি হয়। তাইলে হচ্ছে রেনাল কর্পাসল, তাইলে হচ্ছে আমরা নেফ্রনকে ভাগ করবো দুইটি অংশ। এটা হচ্ছে কি এই সম্পূর্ণ এই অংশ, মানে এখান থেকে এই পর্যন্ত অংশটা হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে গ্লোমেরুলাস, এই যে ছাকনির মতো এখানে দেখা যাইতেছে, এখানে এটা হচ্ছে গ্লোমেরুলাস। আর এই যে পেয়ালা আকৃতি নৌকার মতো, এটারে বলবো হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তার মানে গ্লোমেরুলাস, এটাও একটা এমসিকিউ যে আসলে গ্লোমেরুলাস কোথায় অবস্থান করে, বা কিডনির যে ছাকনি বলে, ছাকনিরে বলা হচ্ছে গ্লোমেরুলাস। এই যে ছাকনিটা কোথায় অবস্থান করে? বোমেন্স ক্যাপসুলের উপরের অংশ অবস্থান করে কি গ্লোমেরুলাসটা, বোমেন্স ক্যাপসুলের উপরে অবস্থান করে কোনটা? গ্লোমেরুলাস। তাহলে হচ্ছে রেনাল কর্পাসল গেল, এখানে একটু রেনাল কর্পাসলটা পড়লাম। দেন হচ্ছে আসলে হচ্ছে রেনাল টিউবুল। তাই রেনাল টিউবুলের অংশটা কোথা থেকে? এখান থেকে শুরু করে এই যে অংশটা এই পর্যন্ত, এটা হচ্ছে টোটালি কি রেনাল টিউবুল। সো এখন এই যে এই অংশটা দেখতেছো একটু মোটা করে, এটাকে বলা হয় নিকটবর্তী পেঁচানো নালিকা। এটার আমরা কি বলবো? নিকটবর্তী পেঁচানো নালিকা বলবো। এই চিকন করে অংশ যেটা দেখা যায়, এই যে চিকন করে, এটা এই অংশটা হচ্ছে কি হ্যান্ডেল লুপ বলবো। আর এই দিক দিয়ে এই যে এই অংশটাকে, এই অংশ যেটা আছে এটা বলবো হচ্ছে আমরা দূরবর্তী পেঁচানো নালিকা। তো তাইলে কি হয়? তাহলে হচ্ছে বোমান্স রেনাল টিউবওয়েলের কয়টা অংশ থাকে? তিনটা অংশ থাকে। রেনাল টিউবওয়েলের কয়টা অংশ থাকবে? তিনটা অংশ থাকবে। রেনাল কর্পাসলের ছিল দুইটি, আর রেনাল টিউবওয়েলের থাকবে হচ্ছে তিনটি। তাহলে এই তিনটির মধ্যে এখানে এক নম্বরে গেল কি? এক নম্বর হচ্ছে কি দূরবর্তী, দূরবর্তী পেঁচানো নালিকা, নালিকা গেল। দুই নম্বরে গেল কি হ্যান্ডেল লুপ, লুপ। আর তিন নম্বরে গেল হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা।
নিকটবর্তী পেঁচানো নালিকা। নালিকা। তাহলে রেনাল কর্পাসলের দুইটা অংশ গেল, আর রেনাল টিউবওয়েল হচ্ছে তিনটি অংশ, নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনরি লুপ, আর একটা হচ্ছে কি দূরবর্তী এই পেঁচানো নালিকা। আর এই যে সম্পূর্ণ একটা অংশ, এই যে গাছের মতো যে একটা অংশ দেখা যায়, এটার বলা হয় হচ্ছে কি সংগ্রাহী নালিকা। এটার বলবে হচ্ছে কি, এটার বলবো হচ্ছে আমরা সংগ্রাহী নালিকা। তো এখন এই যে নেফ্রনটা কি করে, নেফ্রনটা আসলে যে পরিশোধিত যে বৃক্কের যে কাজটা করে হচ্ছে নেফ্রন গঠনের কাজ, গঠনের একক বা সম্পূর্ণ কাজটা কি করে, প্রথমত নেফ্রন দ্বারাই সংগঠিত হয়। তাহলে এখানে এই যে দেখা যায় গ্লোমেরুলাসটা সম্পূর্ণ একটা ছাকরির মতো কাজ করে। এখন এই নেফ্রনের কাজ কি করে, এই নেফ্রন কি করে, এই যে এখানে দেখা যাচ্ছে একটা অংশ একটু মোটা আর একটা অংশ একটু কি চিকন থাকে, একটা অংশ মোটা থাকে আর একটা অংশ কি থাকে, চিকন থাকে। তো এখন কি করে, ওই যে শুরুতেই বললাম যে নাইট্রোজেন ঘটিত যেসব বজ্র পদার্থ বা দূষিত যে রক্তগুলো আছে ওগুলা কি করে হৃৎপিণ্ড থেকে কিডনিতে যায় এবং কিডনি সেগুলোকে পরিশোধিত করে আবার কি করে সম্পূর্ণ দেহে সঞ্চারিত করে, সম্পূর্ণ দেহে সঞ্চারিত করে, তাহলে কি করে দূষিত রক্তগুলো হচ্ছে কিডনিতে যায়, কিডনি থেকে এগুলো কি হয় বিশুদ্ধ হয়ে আবার শরীরে সঞ্চারিত হয়। তাহলে হচ্ছে ওই যে রেনাল ধমনির মাধ্যমে কি করে কিডনিতে প্রবেশ করে। তাহলে এই যে দূষিত যে রক্তগুলো আছে এই মোটা অংশের মধ্যে হচ্ছে এই দূষিত রক্তগুলো কি করে প্রবেশ করে। তার মানে এখানে যাবে কোনগুলো দূষিত রক্ত, দূষিত রক্ত, তার মাধ্যমে এখানে যাবে কোনটা, এখানে যাবে হচ্ছে কি দূষিত রক্ত। এই যে মোটা অংশ দিয়ে হচ্ছে দূষিত রক্ত ঢুকবে, আর এই ভিতরের অংশটাকে আমি বলছিলাম একটু আগে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কিসের মতো কাজ করে, ছাঁকনির মতো কাজ করে। আমরা যখন সচরাচর যে চা বানাই তখন যে চা যে পাতিগুলো আছে ওগুলো ছাঁকনি দিয়ে ছাঁকি ফেলে কি হয়, বিশুদ্ধ চা বের হয়, আর পাতি সহ চাগুলো কি হয় না, বের হয়। তো সেম এই কাজটা করে হচ্ছে গ্লোমেরুলাস, ছাঁকনির মতো কাজ করে, বিশুদ্ধ রক্তগুলো কি করে, বিশুদ্ধ রক্তগুলো যখন এই যে মোটাগুলো, এই যে মোটা নালী দিয়ে যখন বিশুদ্ধ রক্তগুলো ঢুকবে, ঢুকে এই গ্লোমেরুলাস ছাঁকনির মতো কি করবে, যে বজ্র যে সকল পদার্থ আছে বজ্র পদার্থগুলো কি করবে এখানে আটকে ফেলবে, এখানে বজ্র পদার্থগুলো আটকে ফেলবে। আটকে ফেলে যে বিশুদ্ধ বা যে বিশুদ্ধ রক্তগুলো, দূষিত রক্ত থেকে দূষিত রক্তগুলোকে এখানে বিশুদ্ধ করা হয় কিভাবে, ছাঁকনির মাধ্যমে, গ্লোমেরুলাসের মাধ্যমে এখানে বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধ করার পর এই যে চিকন নালী দিয়ে কি করে এই বিশুদ্ধ রক্তগুলো কোথায় চলে যায়, শিরার মাধ্যমে ধমনীতে চলে যায়, শিরার মাধ্যমে শিরার মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডে চলে যায় এবং হৃৎপিণ্ড থেকে কি করে সারা দেহে সঞ্চারিত হয়। তার মানে এখানে হচ্ছে মোটা, যার কারণ হচ্ছে কি দূষিত রক্ত যাতে অনেক পরিমাণ চাপ, এগুলো কি করে চাপ সহকারে এখানে ঢুকে এবং দূষিত পদার্থগুলো এখানে আটকে যায়। আটকে যাওয়ার ফলে এটা চিকন হওয়ার ফলে বিশুদ্ধ রক্তগুলো খুব তাড়াতাড়ি করে আবার কি করে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করতে পারে। তো তারপরে এই যে বজ্র পদার্থগুলো কি করে, বজ্র পদার্থগুলো এই যে গ্লোমেরুলাস থেকে বোমেন্স ক্যাপসুলে চলে আসে, বোমেন্স ক্যাপসুলে চলে আসে এই যে নিকটবর্তী পেঁচানো নালিকার মধ্যে দিয়ে আসতে থাকে, এখানে হ্যান্ডেল লুপে পতিত হয়। এই যে দেখতেছো হ্যান্ডেল লুপ, এখন এই যে হ্যান্ডেল লুপটা একটু চিকন। এখন এই চিকনের কারণটা হচ্ছে যে ভাই যখন এই দূষিত পদার্থগুলো এখানে থাকে তখন ওই দূষিত রক্তের সাথে কিছুটা হইলেও কি করে ওই যে বিশুদ্ধ রক্ত, দূষিত রক্তের সাথে বজ্র পদার্থের সাথে, যে বজ্রগুলোর সাথে 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 কিছু দূষিত রক্ত এখানে চলে আসে। তো যার কারণে দূষিত যেই বজ্র পদার্থ এগুলো এখান দিয়ে এই অংশ দিয়ে হ্যান্ডেল লুপে চলে যায় এবং পরবর্তীতে এগুলো পেলভিসে প্রবেশ করে, পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে কি করে মূত্রথলিতে যায় এবং মূত্রথলি থেকে নিষ্কাশন করে। তো এখানে এই অংশ এই যে মোটা হওয়ার কারণে এখানে কি হয় বিশুদ্ধ রক্তগুলো আবার আটকে যায়, এখানে চাপ সৃষ্টি হওয়ার ফলে আবার এই যে বিশুদ্ধ রক্তগুলো কি করে এখান দিয়ে বের হয়ে যেতে পারে। তাহলে হচ্ছে সম্পূর্ণ এই যে নেফ্রনটা আমরা একবার করলাম, যে নেফ্রনটা আমরা আরেকবার করি, যে নেফ্রন হচ্ছে কি বৃক্কের গঠনের এককে বলবো হচ্ছে নেফ্রন। প্রতিটা দিকে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রনের আবার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউব। এখন রেনাল কর্পাসলের কয়টা অংশ থাকে, এই যে অংশটাকে বলবো হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তাহলে এখন এই যে গ্লোমেরুলাসের কাজ কি, গ্লোমেরুলাস হচ্ছে ছাকনির মতো কাজ করে। এই যে মোটা যে নালীটা এটার মধ্যে দিয়ে যখন দূষিত রক্ত প্রবেশ করে তখন এখানে ছাকনির মতো কাজ করে গ্লোমেরুলাস এগুলোকে বিশুদ্ধ করে ছোট নালীর মাধ্যমে শিরা দিয়ে আবার হৃৎপিণ্ডে প্রেরণ করে। তারপরে এই বজ্র পদার্থগুলো কি করে আস্তে আস্তে নিকটবর্তী নালিকা, পেঁচানো নালিকায় প্রবেশ করে, নিকটবর্তী পেঁচানো নালিকায় প্রবেশ করে এবং পেঁচানো নালিকা থেকে হ্যান্ডেল লুপে, হ্যান্ডেল লুপ থেকে সংগ্রাহী নালিকা এবং দূরবর্তী নালিকা এবং দূরবর্তী নালিকা থেকে সংগ্রাহী নালিকার মধ্যে দিয়ে কি করে পেলভিসে যায়, পেলভিস থেকে হচ্ছে ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে প্রবেশ করে। তার মানে এই যে দুইটা অংশ, তাইলে হচ্ছে রেনাল কর্পাসলের দুইটা অংশ, রেনাল টিউবুল। এই যে টিউবুল এই যেটা হচ্ছে সম্পূর্ণ এই অংশ থেকে শুরু করে এই যে অংশটা হচ্ছে কি রেনাল টিউবুল। আর রেনাল টিউবুলের অংশ কয়টি থাকে, তিনটি অংশ থাকে, একটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, এই যে হ্যান্ডেল লুপ থাকে, নিকটবর্তী পেঁচানো নালিকা থাকে। তাহলে সম্পূর্ণ হচ্ছে এই যে নেফ্রনের কাজ, আর এই নেফ্রনের মাধ্যমে যে কি করে বৃক্ক কাজগুলো সম্পূর্ণ হয়ে থাকে। আর এই যে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসের হচ্ছে কি করে, গ্লোমেরুলাস হচ্ছে 50টি কোষিক জালিকা দিয়ে তৈরি হয়, যেটি হচ্ছে কি ছাকনির মতো কাজ করে, সম্পূর্ণ ছাকনির মতো কাজ করে। আর আমি একটা গুরুত্বপূর্ণ এই জিনিস পড়াতে ভুলে গেছি, বজ্র পদার্থগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দুই ধরনের হয়ে থাকে। নাইট্রোজেন ঘটিত মানে N2 যে বজ্র পদার্থগুলো আছে ওগুলো হচ্ছে দুই ধরনের হয় বা দুই ধরনের হয় মূত্র, মানে যেটাকে বলা হয় আর কি। এক নম্বর হচ্ছে ক্ষারীয়, এক নম্বর হচ্ছে অম্লীয়, আর দুই নম্বর হচ্ছে ক্ষারীয় হয়। অম্লীয় কখন হয়, যখন আমিষ জাতীয় খাবার মানুষ গ্রহণ করে, জাতীয় খাবার খায়। অম্লীয় হচ্ছে যখন আমিষ জাতীয় খাবার খায়, আর ক্ষারীয় হচ্ছে যখন ফলমূল সবজি খায় তখন সে ক্ষারীয় মূত্র অপসারণ করে। তাইলে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থের ধরন হয়েছে দুইটা, যে মানে মূত্রের ধরন হয়েছে দুইটা, একটা হচ্ছে ক্ষারীয় মূত্র আর একটা হচ্ছে কি অম্লীয় মূত্র। অম্লীয় মূত্র যখন হচ্ছে আমিষ জাতীয় খাবার খাবে, আর ক্ষারীয় মূত্র যখন হচ্ছে কি ফলমূল শাকসবজি খাবার খাবে তখন হচ্ছে কি ক্ষারীয় মূত্রটা অপসারণ হবে। আর তাইলে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে কি গেল ভাই, তিনটা টপিক গেল এই অধ্যায়ের হচ্ছে তিনটা টপিক গেল। প্রথমে গেল হচ্ছে কি নেফ্রন, প্রথমে গেল হচ্ছে রেচন। তাহলে হচ্ছে রেচন প্রক্রিয়া কারে বলে, যে প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তরল আকারে দেহ থেকে নিষ্কাশিত হয় তারে বলবো হচ্ছে রেচন প্রক্রিয়া। তো রেচন যে তন্ত্রের মাধ্যমে রেচন প্রক্রিয়া সংগঠিত হয় তারে বলবো হচ্ছে রেচন তন্ত্র। আর রেচন তন্ত্র বলতে বোঝায় হচ্ছে বৃক্ককে। তার মানে একটু আগে বৃক্কের টপিকটাও পড়াইলাম, কিভাবে বৃক্ক মধ্যে দূষিত রক্ত যায় এবং কিভাবে দূষিত রক্ত বাইর হয় এবং ইয়াগুলা পতিত হয় ইউরেটারের মাধ্যমে হচ্ছে কি
দূষিত যে বজ্র পদার্থ, নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। এবং তৃতীয় নাম্বার টপিক ছিল হচ্ছে কি নেফ্রন। আর নেফ্রন হচ্ছে বৃক্কের একক। নেফ্রনের সংখ্যা থাকে হচ্ছে 10 থেকে 12 লাখ। নেফ্রনের দুইটা অংশ থাকে, রেনাল কর্পাসল, রেনাল টিউবওয়েল ইত্যাদি। তারপর রেনাল কর্পাসলের দুইটা অংশ থাকবে, রেনাল টিউবওয়েলের থাকবে 3টি অংশ। তারপর হচ্ছে নেফ্রনের যে গ্লোমেরুলাসের অবস্থান কোথায়, বোমেন্স ক্যাপসুলের উঁচে। এই জিনিসটা খুব মনে রাখবা যে গ্লোমেরুলাসের অবস্থান কোথায়, বোমেন্স ক্যাপসুলের ঠিক উপরে। ঠিক আছে। আর গ্লোমেরুলাস হচ্ছে কি কিসের মতো কাজ করে, ছাঁকনির মতো কাজ করে ভাই। গ্লোমেরুলাস কাজ করবে ছাঁকনির মতো। তো তাইলে আমরা হচ্ছে এই যে 3টা টপিক গেল।